হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন সবাইকে। ওয়েলকাম টু কেয়ার হিজ লাইফ। আজ একটা অন্য ধরনের ব্লগ, কারণ গত 2 সপ্তাহ ধরে তোমাদের সঙ্গে অদ্ভুতুরে কিছু শেয়ার করা হয়নি। তো এখন সময় দুপুরের অনেকটা পেরিয়েছে। ব্যস্ত সময়টাকে কাটিয়ে শান্ত সময়ে এসে পৌঁছেছি, নির্বিঘ্নে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করার জন্য, যেগুলো একদম সত্য কিন্তু অদ্ভুত টাইপের ভৌতিক কিছু গল্প আজ আবারও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। তো আমার চ্যানেলে যারা আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু, সবাইকে ওয়েলকাম জানাই, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। ছোট বড় সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। স্কিপ করবে না, একদম ছোট্ট হবে ব্লগ আজকের। তো শুরু থেকে শেষ অবধি শোনো গল্প কিন্তু গল্প হলেও সেটা সত্যি হয়েছিল কোনো না কোনো সময়। তো যদি কখনো যদি কিছু ভালো লেগে যায় তো অবশ্যই একটা ছোট্ট লাইক আর সাবস্ক্রাইব করে যেতে কিন্তু ভুলে যাবে না। তোমাদের এই একটা ছোট্ট লাইক আর সাবস্ক্রাইব কিন্তু এগিয়ে যাওয়ার জন্য অনেকটা মোটিভেশন ক্রিয়েট করে। তো ঠিক আছে, চলো আর কথা বাড়াবো না, শুরু করি আজকের অদ্ভুতুরে কিছু গল্প। সময়টা অনেক আগে, সালটা ছিল 98 কি 99। আমারই এক পাশের বাড়ির দিদির লাভ ম্যারেজ হয়, পাশেরই এক বাড়ির দাদার সাথে। তো ওই 98 কি 99 সাল, তখন দিদি প্রেগনেন্ট এবং ডেলিভারি সময়ও হয়ে গেছে। এত ঘনিষ্ঠ রিলেশন যে আমাদের ভাত খাওয়ার পর ঢেকুরটা উঠলেও আলোচনা করতে হতো। তো তখন যেহেতু বয়সটা অনেক কম, হসপিটালে নিয়ে যাওয়া হয়নি। তো দিদির মা আমাদের এখানকার চুচুড়ারই এক নার্সিং হোমের বহু পুরনো স্টাফ। তো নার্সিং হোম থেকে একটা পারমিশন করাতে পেরেছিল যে হসপিটালে, যেহেতু আমাদের এখানে সদর হসপিটাল আছে, চুচুড়া সদর হসপিটাল, তো এখানে ওর সঙ্গে ওই দিদির সঙ্গে মেটারনিটি ওয়ার্ডে রাত স্পেন্ড করার জন্য পারমিশন পেয়েছিল। তো আর আমরা সবাই জানি যে হসপিটাল নার্সিং হোম মানেই কিছু তো রোম শিহরণ করার ঘটনা থেকেই যাবে, যদিও সেটা সবার লাইফে হয়ে ওঠে না, সবাই সেরকম অনুভূতি পায় না। তো দিদির ঘটনায় আসি আজ। দিদির নর্মাল ডেলিভারি হয়। নর্মাল ডেলিভারি হওয়ায় সেই সময় দিদি এতটাই অসুস্থ ছিল যে তাকে 3 দিনে ছাড়া হয়নি। তাকে ওই 7-8 দিনেই ছাড়া হয়েছিল, আর এটা ডক্টরের কাছে রিকোয়েস্ট করেই ব্যাপারটা করানো হয়েছিল। তো দিদির মা দিদির কাছেই থাকে, সকাল বিকেল দুবেলাই থাকে। যেহেতু খুবই কাছে বাড়ি, তো সকালে এসে ফ্রেশ হয়ে যায় বাড়ি থেকে, আবারও গিয়ে রাতে থাকে, কারণ বাচ্চাটাকে টেক কেয়ার করার ব্যাপার আছে, খুবই অসুস্থ সে। তো এমনই একটা রাতে দিদি বাথরুমে যাবে বলে, আর দিদির মাকে দিদি রিকোয়েস্ট করে যে তার সাথে বাথরুমে যেতে হবে না, যেহেতু সে 3-4 দিন ধরে রয়েছে কন্টিনিউ, তার কাছে একটা অভ্যাস ব্যাপার হয়ে গেছে। সে রিকোয়েস্ট করে, তুমি বাচ্চার কাছেই থাকো, আমি একা একাই যেতে পারবো। দিদি বাথরুমে যায়। বাথরুমে গিয়ে
খুব স্বাভাবিকভাবেই মানে দরজা তো হসপিটালে জানোই কিরকম থাকে বাথরুমের, তো দিদি কি করে সোজা ভেতরে চলে যায় নিজের কাজ সারতে। তো দিদি দেখছে, বসে আছে, দেখছে যে সামনের একটা মানে বাথরুমের দরজা খোলা, টয়লেটের দরজা খোলা, আর সেখানে কেউ একজন বসেছে কিন্তু উল্টো দিকে মুখ। মানে বেসিক্যালি সবাই এরকম ফ্রন্টে মুখ দিয়ে বসে, সে দেয়ালের দিকে মুখ দিয়ে বসেছে। দিদি প্রথমে দেখে অবহেলা করে ব্যাপারটা, তারপরে যখন দিদি অনেকক্ষণ দেখে যে ওরকম ঠিকভাবে ঠাওর করতে পারছে না, বেশ কিছুটা কাছে যায়, তখন কি হয়, হঠাৎ করে ওই টয়লেটের দরজাটা, আর দরজা খুলেই বা কেউ কেন ওরকম কাজ করবে, তো হঠাৎ করে দরজাটা দিদির মুখের উপর বন্ধ হয়ে যায়। দিদি বেশ কিছুটা থতমত খেয়ে যায়। তারপর যখন আবারও দিদি দরজাটা ধাক্কা দিয়ে খোলার চেষ্টা করে, তখন খুলে দেখে ভেতরে কেউ নেই। মানে সেই গভীর রাতে, শীতের রাত, ঘটনাটা যার সাথে ঘটেছে, কিরকম বিভৎস ঘটেছে সেটাই একবার কল্পনা করো। দিদি অর্ধ অজ্ঞানের মতন দুলতে দুলতে কোন রকম এসে ওয়ার্ডে পৌঁছে, আর তার মায়ের সঙ্গে যখন কথাটা শেয়ার করে, তখন তার মা বলেছিল যে আমি এই এক কারণেই বলেছিলাম যে আমি সাথে যাই, এত রাতে কেউ একা যায় না ওরকম। তো সব মিলিয়ে মিশিয়ে কোথাও যেন একটা অপকিছুর গন্ধ পাওয়া যায় এটাতে, যে কিছু একটা অস্বাভাবিক সেদিন রাতে ঘটেছিল, যেটা স্বাভাবিক হয় না। তো ওই একটা অভিজ্ঞতা আমার ওই দিদির সাথে ঘটে গেছিল, এবং ও যখন শেয়ার করেছিল কথাটা, ও আরো একটা কথা শেয়ার করেছিল যে আমি দ্বিতীয়বার যদি বেবিও নিই কখনো, আমি চুচুড়া হসপিটালে আর যাব। ও হয়তো জানেই না যে শুধুই চুচুড়া হসপিটাল নয়, যে কোনো হসপিটাল, নার্সিংহোম, সব রকম জায়গাতেই এই ঘটনা কিন্তু কম বেশি আছে, এটাও জানে। তো এটা একদম সত্য একটা ঘটনা শোনালাম তোমাদেরকে। তো আরো আর একটা ঘটনা শোনাই তোমাদেরকে, যেহেতু একটা খুব ছোট গল্প, তাই আরো আর একটা গল্প তোমাদেরকে শোনাই, যেটা গল্প হলেও সত্যি। আমার বাপের বাড়ির একদম পাশে একটি বাড়ি, মানে আমাদের প্রতিবেশীর বাড়ি, তাদের বাড়িতে, তাদের দোতলা বড় বাড়ি সে আমলেও, আর উঠোন গোল করে ঘিরে অসংখ্য ভাড়া, খান 10 ঘর ভাড়া দেওয়া। তো এক জেঠিমা তার 2 মেয়ে স্বামীকে নিয়ে ভাড়া থাকতেন, তিনিও নার্সিং হোমের স্টাফ ছিলেন। তিনি চন্দননগর কোনো একটি নার্সিং হোমের স্টাফ ছিলেন। তার সঙ্গে যে ঘটনাটা ঘটেছে, সে ঘটনাটা কোথায় ঘটেছে নির্দিষ্টভাবে আমার মনে নেই, কারণ আমি ঘটনাটি শুনেছিলাম ওই 97-98 সালে, মানে স্কুল লাইফের ওই যে লাইফটা। আর তাছাড়াও আমার ছোট থেকেই এই ধরনের অলৌকিক ঘটনার প্রতি আকর্ষণটা অনেক বেশি। তো এখন তো ব্যস্ততার জন্য মানুষের সঙ্গে শেয়ার করা হয় না, শোনা হয় না, বসা হয় না গল্প নিয়ে। তো সে সময় আমাদের আলোচ্য বিষয় এটাই যেন মূল ছিল। তো আসল কথায় আসি। জেঠিমা বলেন, জেঠিমা তখন নতুন নতুন এই সার্ভিসে ঢোকেন, ওনার নাইট ডিউটি পড়েছে, পেশেন্ট ঘুমিয়ে গেছে, উনি কি করবে, ওয়ার্ডের বাইরে অনেক সময় বেঞ্চ পাতা থাকে, নার্সিংহোমের সিস্টেমটা একটু আলাদা, তো বাইরের বেঞ্চে উনি একটুখানি তন্দ্রা ঝিমুনি দিতে গেছেন।
তা উনি বসে আছে, মানে ঝিমুনি দিচ্ছে, এমন সময় ঘুমটা হঠাৎ করে ভেঙে গেল একটা ঠান্ডা হাওয়া লেগে। উনি তাকিয়ে দেখলেন উনি যেখানে বসে আছেন ঠিক তার সামনে থেকেই বেশ কিছুটা, গোটা 5 পা গেলেই সিঁড়ি, 3 তলার বা 4 তলার সিঁড়ি, যেটাতে সাধারণ মানুষের যাওয়া অ্যালাউ নেই, একমাত্র নার্সিংহোম কর্তৃপক্ষ ছাড়া। উনি দেখলেন কেউ যেন একজন, মানে ওই ঠান্ডা হাওয়াটা লেগে ওনার ঝিমুনিটা ভেঙে গেল, উনি দেখলেন কেউ যেন তীব্র বেগে দৌড়াতে দৌড়াতে ওই সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে। এখন তো অনেক রাত, প্রায় 2:30-3টে। উনি তার পিছন পিছন দৌড়াতে দৌড়াতে উপরে উঠলেন আর চিৎকার করতে করতে, এই ওদিকে যেও না, ওদিকে যাওয়া নিষেধ আছে, যেও না, ওদিকে যাওয়া নিষেধ আছে। ওনার গলার আওয়াজ শুনে আরো 2-1জন স্টাফ জেগে গেছে এবং তারা বেরোতে লাগছে। এমন সময় জেঠিমা সিঁড়ির ওপর অব্দি পৌঁছিয়েই গেছে এবং দরজা আকস্মিক খোলা। উনি আরো তীব্র বেগে উঠলেন, কারণ উনি সামনে দেখেছেন একজন লোক, লুঙ্গি পরিহিত একজন লোক ওই সিঁড়ি দিয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড়ে চলে যাচ্ছে। উনি ছাদে গিয়ে তন্ন তন্ন করে খুঁজে ঠিক দেখছে ব্যাক সাইডটা, একদম নার্সিংহোমের ব্যাক সাইডটা দেখছে পড়ে আছে। মানুষটি ঝাঁপ মারলে যেরকম হয় ওরকম ভাবে পড়ে আছে। জেঠিমা ওখানে দাঁড়িয়ে যখন চিৎকার করছেন, ওনার সহকর্মী আরো 2-3জন দৌড়ে চলে এসছে ওনার কাছে আর ওনাকে খুব তীব্র ঝাঁকাচ্ছে। তখন উনি বলছে, ওকে মরে গেল, মানুষটা মরে গেল, ওনাকে বাঁচাতে হবে, ওকে বাঁচাতে হবে, কে আছো কোথায়, বাঁচাও, তোলো। ওনাকে খুব ঝাঁকানোর পরে ওনার সম্বিত ফিরে আসে, জ্ঞান ফিরে আসে। ওনাকে ওনার সহকর্মীরা বলছে, কোথায় কে আছে এখানে? কেউ নেই, তুমি ভুল দেখেছো, এত রাতে তুমি ছাদে কেন এসেছো? বলছে, আমার সামনে দিয়ে এই লোকটা এরকমই ঊর্ধ্বশ্বাসে দৌড়াতে দৌড়াতে এসে এখান থেকে ঝাঁপ দিয়েছে, ওই তো তার মৃতদেহ পড়ে আছে। বলছে, ওখানে কারোর মরদেহ নেই। উনি তাকিয়ে দেখে সত্যি ওখানে কোনো মরদেহ নেই, কিন্তু উনি দেখলেন ওনার চোখের সামনে দিয়ে ঝাঁপ মারলো এবং তার মরদেহ ওখানে পড়ে রয়েছে, কিন্তু নেই। জেঠিমা সঙ্গে সঙ্গে ওখানে সেন্সলেস হয়ে যায়। তাকে নিয়ে আসা হয়, জল দেওয়া হয়, বাতাস করা হয়, তাকে সুস্থ করা হয় এবং তাকে বলা হয় কিছু বছর আগে এই দুর্ঘটনা এখানে ঘটে, এই দুর্ঘটনা ঘটে। একজন লোক কি প্রকারে আত্মহত্যা করার চেষ্টা করেছিল জানা নেই, কোনো কষ্ট, মনোকষ্ট, কোনো সমস্যা কারণে আত্মহত্যা করার চেষ্টা করেছিল বাড়িতেই। তাকে এখানে নিয়ে আসার পর যখন তার জ্ঞান আসে, মেবি বিষ খেয়েছিল বা কিছু, তাকে যখন অর্ধেক সুস্থ করা হয়, সেই রাতে, মাঝরাতে সে আবারও ওই সিঁড়ি দিয়ে ওইভাবে দৌড়ে গিয়ে সেখানে ছাদ থেকে লাফ মেরে আত্মহত্যা করেছিল এবং মারা গেছিল। সেটা তার সেকেন্ড অ্যাটেম্প ছিল। ফার্স্ট অ্যাটেম্প সে বাড়ি থেকে নিয়ে এসে হসপিটালাইজড হয়েছিল। তো সেই ঘটনাটা অনেকে মাঝে মাঝে দেখতে পায়, তিথি ক্ষণ বিশেষে। আর জেঠিমা ছিলেন একদম আনকোড়া নতুন মানুষ, তাই জন্য তাকে দেখা দিয়ে গেছিল। এটার পর দরজা তালা দিয়ে দেওয়া হয় এই ঘটনা দেখার পর লাস্ট। কিন্তু তাও এরকমও কখনো কখনো নাকি ঘটে যায় যে কেউ কেউ দেখে যে ওরকম দৌড়ে চলে যাচ্ছে সিঁড়ি দিয়ে আর ছাদের দরজা ওরকম খোলা পাওয়া যায়, কিন্তু ছাদের দরজা রীতিমতো তালা দেয়া থাকে এবং তার সামনে একটা ক্লপস ওয়ালের গেটও আটকানো থাকে। তো এইটা আমার ওই জেঠিমার লাইফে ঘটে যাওয়া একদম সত্য ঘটনা। তো আজ তোমাদের সঙ্গে এই দুটো সত্য ঘটনা শেয়ার করলাম হসপিটাল চত্বর বেসিসের উপরে। তো যদি তোমাদের ভালো লেগে যায় অবশ্যই কিন্তু একটা লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর আগামী দিন যদি তোমরা এরকম আরো
সত্য ঘটনা শুনতে চাও আমার কাছ থেকে, তো আমার কিন্তু গল্পের ঝুড়ি ভর্তি আছে, যেগুলো আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করতে চাই। তো দেখা হবে আগামী দিন একটা নতুন ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর কমেন্ট করতে কিন্তু কেউ ভুলবে না। তো আজকের জন্য বিদায়। সবাই খুব ভালো থেকো। রাধে রাধে।